এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমি আগের ভিডিওতে গ্লাইকোলিসিস সম্পর্কে সাধারণ আলোচনা করেছিলাম। কি সেগুলো? গ্লাইকোলিসিস শব্দের অর্থ কী, গ্লাইকোলিসিস কাকে বলে, গ্লাইকোলিসিস কোথায় ঘটে, গ্লাইকোলিসিসের সামগ্রিক বিক্রিয়া, গ্লাইকোলিসিস পদ্ধতি, গ্লাইকোলিসিস এর গুরুত্ব। আজকে আমি কয়েকটি বিষয় সম্পর্কে আলোকপাত করব। যেমন ফার্স্ট, গ্লাইকোলিসিসকে একটা বিশেষ নামে ডাকা হয়, যাকে বলা হয় ইএমপি পথ। গ্লাইকোলিসিসকে ইএমপি পথ বলে তিনজন বিজ্ঞানী, এক এমবরেন, দুই মেয়ার হক, তিন পারমাস। এই তিনজন বিজ্ঞানী এই গ্লাইকোলিসিস প্রক্রিয়া পর্যবেক্ষণ এবং এই গ্লাইকোলিসিসের বিক্রিয়াগুলি আবিষ্কার করেছে। তাই তিনজনের নামের প্রথম অক্ষর অনুযায়ী একে বলা হয় ইএমপি পথ। ফার্স্ট এই বিষয়। দ্বিতীয় আরেকটি ঘটনা, নাম্বার 2, স্তন্যপায়ী প্রাণীর আরবিসি বা এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা কোষে দেখা যায় একটি বিকল্প পথ। সেটা কি? এই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে একটি বিকল্প পথে তৈরি হয় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। সেখানে এটিপি তৈরি হয়। বিকল্প পথ মিন্স এই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড লোহিত রক্তকণিকার কোষে তৈরি করে 2,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এই 2,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফেটের উৎসেচকের প্রভাবে ফসফেট বিমুক্ত হয়, তৈরি হয় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে কিন্তু এটিপির উৎপাদন কমে যায়। সাধারণত দেখা যায় মোট 8 অণু এটিপি উৎপন্ন হয়, 6 অণু এটিপি উৎপন্ন হয় ইপিএস সিস্টেমের মাধ্যমে সবাস শ্বসন, 4 অণু এটিপি উৎপন্ন হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। তাহলে এই 10 অণু, কিন্তু 2 অণু খরচ হয়, ফলে 8 অণু উৎপন্ন হয় সাধারণত। কিন্তু স্তন্যপায়ী লোহিত রক্তকণিকা কোষে এই 2 অণু এটিপি বাইপাস হয়ে, সুতরাং সেখানে কিন্তু 6 অণু এটিপি উৎপন্ন হয় সাধারণত। পরে আসছে এর ব্যতিক্রম। গেল 2 নম্বর। 3 নম্বর হলো এই যে গ্লাইকোলিসিস প্রক্রিয়া এর নিয়ন্ত্রণ। নেক্সট 2 নম্বর হচ্ছে বিকল্প পথ, যেটা বললাম। 3 নম্বর হলো নিয়ন্ত্রণ। এই প্রক্রিয়া নিয়ন্ত্রণ উৎসেচকের সাহায্যে, প্রধানত 3 প্রকার কাইনেজ উৎসেচক এর নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। যেমন ফার্স্ট হচ্ছে হেক্সোকাইনেজ উৎসেচক, সেকেন্ড হলো ফসফোফ্রুক্টোকাইনেজ উৎসেচক, থার্ড হলো পাইরুভেট কাইনেজ উৎসেচক। এই 3 প্রকার কাইনেজ উৎসেচক এই গ্লাইকোলিসিস প্রক্রিয়ার নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো এই ফসফোফ্রুক্টোকাইনেজ। নিয়ন্ত্রক ফসফোফ্রুক্টোকাইনেজ। এই ফসফোফ্রুক্টোকাইনেজ হচ্ছে প্রধান নিয়ন্ত্রক পদার্থ। এই ফসফোফ্রুক্টোকাইনেজ আবার 2 প্রকার। কি কি? ফসফোফ্রুক্টোকাইনেজ 1 আর ফসফোফ্রুক্টোকাইনেজ 2। এই 2 প্রকার সাধারণত দেখা যায়। এর মধ্যে
এই ফসফোফ্রুক্টোকাইনেজ 1 এটাই হলো মুখ্য নিয়ন্ত্রক উৎসেচক। এই জন্য একে বলা হয় এই গ্লাইকোলিসিস প্রক্রিয়ার পেসমেকার। এই ফসফোফ্রুক্টোকাইনেজ 1 হলো গ্লাইকোলিসিস প্রক্রিয়ার পেসমেকার। ক্লিয়ার? পেসমেকার। এই ফসফোফ্রুক্টোকাইনেজ 1 হচ্ছে এই গ্লাইকোলিসিস প্রক্রিয়ার পেসমেকার। এই ফসফোফ্রুক্টোকাইনেজ উৎসেচক সাধারণত এই ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট উৎপন্ন হয়। আর ফসফোফ্রুক্টোকাইনেজ 2 উৎসেচক ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 2,6 বিসফসফেট উৎপন্ন করে। এই ফসফোফ্রুক্টোকাইনেজ 1 উৎসেচকে সক্রিয় হিসেবে কাজ করে সাধারণত এএনপি অ্যাডিনোসিন মনোফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট এবং ফ্রুক্টোজ 2,6 বিসফসফেট। এগুলো এই ফসফোফ্রুক্টোকাইনেজ 1 এর সক্রিয় হিসাবে কাজ করে। আবার এটিপি এবং সাইট্রেট এরা কিন্তু ফসফোফ্রুক্টোকাইনেজ 1 উৎসেচকের প্রতিরোধক হিসেবে কাজ করে। এই ফসফোফ্রুক্টোকাইনেজ এক প্রকার অ্যালোস্টেরিক উৎসেচক, এটা প্রতিরোধক হিসেবে কাজ করে। সাধারণত দেখা কোষে যদি এটিপির পরিমাণ বেশি হয় তবে এই এটিপি ফসফোফ্রুক্টোকাইনেজ 1 উৎসেচকের অ্যালোস্টেরিক স্থানে যুক্ত হয়। যুক্ত হলে এই ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি হয়, ফলে গ্লাইকোলিসিসের পথ অবরুদ্ধ হয়ে যায়। একে বলা হয় ঋণাত্মক অ্যালোস্টেরিক। এবার যকৃতের কোষে ফসফোফ্রুক্টোকাইনেজ 2 এবং এই ফসফোফ্রুক্টোকাইনেজ 2 যকৃতের কোষে ফসফোফ্রুক্টোকাইনেজ 2 এবং ফসফোফ্রুক্টোকাইনেজ এই 2,6 বিসফসফেট এজ 2,6 এই কার কথা বলছি? যকৃতের 2,6 ফ্রুক্টোজ 2,6 বিসফসফেট এবং ফ্রুক্টোজ 2,6 বিসফসফেট এজ, এই দুটো ফসফোফ্রুক্টোজ এই যে ফসফোফ্রুক্টোকাইনেজের অনেক সক্রিয় হিসাবে কাজ করে। খেয়াল করুন। এবার কোষে যদি এএনপির পরিমাণ, অ্যাডিনোসিন মনোফসফেটের পরিমাণ এটিপির তুলনায় বেশি হয়, তাহলে ফসফোফ্রুক্টোকাইনেজ 1 এর অ্যালোস্টেরিক স্থানে এটিপি যুক্ত হতে পারে না, এএনপি যুক্ত হয়। ফলে এই ফসফোফ্রুক্টোকাইনেজ 1 উৎসেচক সক্রিয় হয়। ফলে এই ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট উৎপন্ন হয়। ফলে গ্লাইকোলিসিস প্রক্রিয়া সক্রিয় হয়। এখানে এই ফসফোফ্রুক্টোকাইনেজ 1 এই উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এই গ্লাইকোলিসিস প্রক্রিয়ার নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। এই জন্য এই ফসফোফ্রুক্টোকাইনেজ 1 হচ্ছে গ্লাইকোলিসিস প্রক্রিয়ার নিয়ন্ত্রক বা পেসমেকার। গেল আলোচনা। নেক্সট নাম্বার 4, চতুর্থ আলোচনা হলো এই যেটা বলেছে
অক্সিডেশন অফ এক্সট্রা মাইটোকন্ড্রিয়াল NADH। এটা উল্লেখযোগ্য ঘটনা। গ্লাইকোলিসিস প্রক্রিয়ায় যে NADH উৎপন্ন হয় বা NAD থেকে NADH প্লাস H প্লাস উৎপন্ন বা সংক্ষেপে NADH, এটা কিন্তু এক্সট্রা মাইটোকন্ড্রিয়াল NADH। উল্লেখ্য, এই এক্সট্রা মাইটোকন্ড্রিয়াল NADH সরাসরি মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করতে পারে না। তাহলে কি করে এই এক্সট্রা মাইটোকন্ড্রিয়াল NADH ETS সিস্টেমে বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ব্যবহৃত হবে এবং এটি উৎপন্ন হবে? এটা একটা উল্লেখযোগ্য সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য কতগুলো বিকল্প পথ আছে। প্রথমেই বলি, মাইটোকন্ড্রিয়ার যে বহিঃপর্দা সেটা সাধারণত 10,000 আণবিক ভরযুক্ত পদার্থের ক্ষেত্রে এটা সরাসরি প্রবেশ করতে পারে না। কার মধ্যে? মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা ভেদ করতে পারে না। যে সমস্ত পদার্থের আণবিক ভর 10,000 এর উপর, তারা মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা ভেদ করতে পারে না। আবার মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা প্রভেদ্য পর্দা, এ সবাইকে মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে প্রবেশ করতে দেয় না। যেমন NAD, NADH, NADP, NADPH, এদেরই কিন্তু তারপরে কিছু আয়নও আছে, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, হাইড্রোজেন, এগুলোকে মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করতে দেয় না, অবৈধ। আবার সাইট্রিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ATP, এগুলোকে কিন্তু প্রবেশ করতে দেয়। যাই হোক, আমাদের প্রধান বিষয় হলো NADH। তাহলে এই NADH বা NAD প্লাস H প্লাস, একে কি করে মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করতে, আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ না করতে পারলে ETS সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে অংশগ্রহণ করতে পারবে না, ফলে শক্তি উৎপন্ন হবে না। এবং দেখা যায় উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিভাবে প্রবেশ করে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে NAD প্লাস H প্লাস বা NADH বহিঃপর্দা অতিক্রম করে দুটি পর্দার মাঝখানে চলে আসে, মানে বহিঃপর্দা ভেদ করতে পারে কিন্তু অন্তঃপর্দা ভেদ করতে পারে। এখানে উল্লেখযোগ্য, এই উদ্ভিদ কোষের ক্ষেত্রে অন্তঃপর্দার বাইরের দিকে বহিস্থ NADH ডিহাইড্রোজিনের উৎসেচক থাকে, আর অন্তঃপর্দার ভেতরের দিকে থাকে অন্তস্থ NADH ডিহাইড্রোজিনের উৎসেচক। তা দুটো ভিন্ন ধর্ম। তা এই বহিস্থ NADH ডিহাইড্রোজেনের উৎসেচক, বহিস্থ ডিহাইড্রোজিনের NADH ডিহাইড্রোজেনের উৎসেচক, এর প্রভাবে এরা এই NADH ডিহাইড্রোজেন উৎসেচকের প্রভাবে NAD প্লাস H প্লাস কি হয়? জারিত হয়, তৈরি করে ইলেকট্রন ও প্রোটন। এই ইলেকট্রন এই উৎসেচকের প্রভাবে সরাসরি মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় অবস্থিত যে ইলেকট্রন ট্রান্সপোর্ট শৃঙ্খল, তার ইউবিকুইনন বলে যে সেকেন্ড কমপ্লেক্স আছে অন্তঃপর্দায়, ETS এর সেকেন্ড কমপ্লেক্স, এই সেকেন্ড কমপ্লেক্স যুক্ত হয়। কাকে বাইপাস করে? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের কমপ্লেক্স 1 কে বাইপাস করে ইউবিকুইনন যেটা কমপ্লেক্স 2 তে থাকে তার সঙ্গে যুক্ত হয়, তারপরে সরাসরি ETS সিস্টেমে
অংশগ্রহণ করে এবং শক্তি উৎপন্ন করে। এভাবে উদ্ভিদ কোষে এই NADH বা NAD প্লাস H প্লাস ETS এর মাধ্যমে জারিত হয়, যার ফলে এক অণু ATP কম উৎপন্ন হয়। গেল উদ্ভিদ কোষে। কিন্তু প্রাণী কোষে সাধারণত বহিস্থ NADH ডিহাইড্রোজেনেজ থাকে না। তাহলে সেখানে কি হয়? সেখানে দুটো বিকল্প পথের মাধ্যমে NAD প্লাস H প্লাস বা NADH মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে প্রবেশ করে। সেই দুটো বিকল্প পথ কি? একটি বিকল্প পথ গ্লিসারল ফসফেট স্যাটল, আরেকটি বিকল্প পথ ম্যালেট অ্যাসপার্টেট স্যাটল। এই সাধারণত পতঙ্গের পেশি কোষে, মস্তিষ্কের, এদের ক্ষেত্রে দেখা যায় এই গ্লিসারল ফসফেট স্যাটল পথ। এখানে কি হয়? এখানে এই যে কোষের সাইটোসোল আর মাইটোকন্ড্রিয়া, এটা মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা। এই সাইটোসোল ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট থেকে গ্লিসারল 3-ফসফেট ডিহাইড্রোজেনের উৎসেচকের প্রভাব NADH প্লাস H এর দ্বারা তৈরি হয় গ্লিসারল 3-ফসফেট। এখানে Na এই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট বিজারিত হয়, কিন্তু NADH প্লাস H প্লাস জারিত হয়ে তৈরি হয় NAD প্লাস, আর এইদিকে তৈরি হয় গ্লিসারল 3-ফসফেট। এই গ্লিসারল 3-ফসফেট এই মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা ভেদ করে প্রবেশ করে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করার পরে গ্লিসারল 3-ফসফেট ওই একই উৎসেচক গ্লিসারল 3-ফসফেট ডিহাইড্রোজেনের প্রভাব FAD এর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এবং FAD বিজারিত হয়ে তৈরি হয় FADH2। এই FADH2 ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে প্রবেশ করে। হ্যাঁ, এখানে উল্লেখ FADH2 এখন FADH2 ETS সিস্টেমের মাধ্যমে জারিত হয়ে তৈরি করে, কিন্তু দুটো ATP, সেখানে একটা ATP কম হয়ে যায়। সুতরাং যদি এই গ্লিসারল ফসফেট স্যাটল ব্যবহৃত হয় তবে এক অণু ATP কম উৎপন্ন হয়। আবার হৃৎপিণ্ডের কোষ, যকৃতের কোষ, সেখানে আরেকটা বিকল্প পথ দেখা যায়, যেমন গ্লিসারল এই ম্যালেট অ্যাসপার্টেট স্যাটল। এখানে কি হয়? এখানে সাধারণত এই সাইটোসোলে থাকা অক্সালো অ্যাসিটেট এটা বিজারিত হয় NADH প্লাস H প্লাস দ্বারা, NADH প্লাস H প্লাস দ্বারা তৈরি হয় ম্যালেট বা ম্যালিক অ্যাসিড, আর এখানে তৈরি হয় NAD প্লাস। এই ম্যালেট অন্তঃপর্দা ভেদ করে কার সাহায্যে? অন্তঃপর্দায় থাকা কিটোগ্লুটারেট ম্যালেট ট্রান্সপোর্টারের সাহায্যে প্রবেশ করে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করে এই ম্যালেট আবার বিজারিত হয়, এই ম্যালেট NAD এর সঙ্গে যুক্ত হয়। এই NAD এখানে কি হয়? বিজারিত হয়, এটা জারিত হয়, এবং উৎসেচকের নাম ম্যালেট ডিহাইড্রোজেনেজ, এখানেও ছিল ম্যালেট ডিহাইড্রোজেনেজ, তৈরি করে অক্সালো অ্যাসিটেট। এখানে NAD প্লাস থেকে তৈরি হয় NADH প্লাস H প্লাস। এই NADH প্লাস H প্লাস মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় থাকা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে 3 অণু ATP তৈরি হয়, এক অণু NADH প্লাস H প্লাস। এবার এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এটা যুক্ত হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকা গ্লুটামেটের সঙ্গে বা গ্লুটামিক অ্যাসিডের সঙ্গে। এখানে উৎসেচক ট্রান্সঅ্যামিনেজ তৈরি হয় আলফা কিটোগ্লুটারেট এবং অ্যাসপার্টেট বা অ্যাসপার্টিক অ্যাসিড। এই অ্যাসপার্টেট অন্তঃপর্দা ভেদ করে বাইরে বেরিয়ে আসে। এই অ্যাসপার্টেট এবং আলফা কিটোগ্লুটারেট
অন্তঃপর্দা ভেদ করে বাইরে বেরিয়ে আসে। এই অ্যাসপার্টেট আলফা কিটোগ্লুটারেট যুক্ত হয় উৎসেচক ট্রান্সঅ্যামিনেজ এবং তৈরি হয় গ্লুটামিক অ্যাসিড বা গ্লুটামেট, আবার অক্সালাস স্টেট। এই প্রক্রিয়া চলতে থাকে। এভাবে কিন্তু এই এক্সট্রা মাইটোকন্ড্রিয়াল যে NADH প্লাস H প্লাস মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তর প্রবেশ করে এই ম্যারেট অ্যাসপার্টেট শাটলের মাধ্যমে তৈরি করে NADH প্লাস H প্লাস থেকে এটি। এখানে উল্লেখযোগ্য এই যে অ্যাসপার্টেট, এখানে যে ট্রান্সপোর্টার আছে অন্তঃপর্দায় যার নাম কিটো গ্লুটামেট অ্যাসপার্টেট ট্রান্সপোর্টার, এখানে ছিল কিটো গ্লুটারেট ম্যারেট ট্রান্সপোর্টার, আর এখানে হলো গ্লুটামেট অ্যাসপার্টেট ট্রান্সপোর্টার সাহায্য করে। এখানে উল্লেখযোগ্য যখনই অ্যাসপার্টেট এখানে প্রবেশ করে তখনই সাইটোসোল থেকে হাইড্রোজেন আয়ন বা প্রোটন এই মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে প্রবেশ করে। ফলে কি হয়, প্রোটন মোটিভ ফোর্স কিছুটা হ্রাস পায়। সেই জন্য কিন্তু এই শক্তি উৎপাদনের পরিমাণ প্রকৃত অর্থে কিছুটা কমে যায়। প্রোটন মোটিভ ফোর্স হচ্ছে শক্তি উৎপাদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে কেমোসমোটিক থিওরি। যেহেতু এই সাইটোসোল থেকে মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে চলে আসে প্রোটন, এখানে প্রোটন মোটিভ ফোর্সের পরিমাণ কিছু কমে যায়। ফলে এটি উৎপাদন প্রক্রিয়া কিছুটা বা শক্তি উৎপাদন প্রক্রিয়া কিছুটা ব্যাহত। সর্বসাকল্যে কি দাঁড়াবে যদি ম্যালেট অ্যাসপার্টেট শাটল ব্যবহৃত হয় প্রাণী কোষে, তাহলে 8টা এটিপি তৈরি হয়। আর যদি এই গ্লিসারল ফসফেট শাটল ব্যবহৃত হয় সেখানে কিন্তু 6টা এটিপি তৈরি হয়। আবার উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেখানেও কিন্তু 6টা এটিপি তৈরি হয়। সাধারণত 10টা এটিপি তৈরি হয়, 2টো খরচ হয়ে যায়, 8টা স্বাভাবিক আমরা জানি। কিন্তু এই যে কতগুলো ব্যতিক্রম, এই ম্যালেট অ্যাসপার্টেট শাটলের ক্ষেত্রে কিন্তু 8টা হচ্ছে, কিন্তু এখানে এই গ্লিসারল ফসফেট শাটলের ক্ষেত্রে 6টা হচ্ছে। আবার প্রাণী কোষে এই উদ্ভিদ কোষের ক্ষেত্রে 6টা হচ্ছে। এখানে উল্লেখযোগ্য একটা কথা, আগে ধারণা করা হতো যে এক অণু NADH প্লাস H প্লাস ETS এর মাধ্যমে জারি করে তৈরি করে 3 অণু এটিপি, বর্তমানকালে বলা হয় 2.5 অণু এটিপি। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে 1.5 অণু এটিপিও বলছেন। আর আগে এক অণু FADH2 থেকে ETS এর মাধ্যমে তৈরি হতো, মনে করা আজ তৈরি হতো 2 অণু এটিপি, কিন্তু বর্তমানে বলা হয় 1.5 অণু এটিপি। যাই হোক, এই হল শক্তি উৎপাদন এবং এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কথা। গতদিন আমি সাধারণ প্রক্রিয়া আলোচনা করেছিলাম, তাৎপর্য ইত্যাদি। আজকে এই আলোচনার মাধ্যমে আমি গ্লাইকোলিসিস প্রক্রিয়ার ইতিহাস ভালো থাকবে শেষ করছি। Mm-hmm.